এই পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। এক, যাদের বলার মতো কিছু নেই অথচ তারা সবসময় কথা বলতে থাকে। আর দুই, যাদের পৃথিবীকে বা অন্য মানুষকে বলার মতো কিছু জিনিস আছে তাদের মনের ভিতরে, তারা কিছু জিনিস জীবনে আবিষ্কার করেছে, তারা সেটা অন্যদেরকে বলতে চায় কিন্তু তারা বলতে পারে না, বা কিভাবে বলতে হয় তারা সেটা জানে না। এই দুই রকমের মানুষই তাদের লাইফে বিভিন্ন রকমের প্রবলেমস ফেস করে। যাদের বলার মতো কোনো কিছুই নেই তারা এক ধরনের মেন্টাল স্টুপিডিটির মধ্যে দিয়ে লাইফ লিড করতে থাকে। তারা জীবনে অ্যাকচুয়ালি কোনো কিছুই আবিষ্কার করেনি, বেঁচে থাকার যে প্রকৃত স্বাদ তারা সেটাকে কখনোই উপভোগ করেনি। অন্যদিকে আরেক দল মানুষ যারা বেঁচে থাকার প্রকৃত স্বাদটাকে তো উপভোগ করেছে, বা বিভিন্ন ইনসাইটস, বিভিন্ন এক্সপেরিয়েন্স, তাদের দুঃখ, কষ্ট বা আনন্দ তারা সেটাকে অনেক গভীরভাবে উপলব্ধি করেছে, তার সংস্পর্শে এসেছে, কিন্তু তারা সেটাকে শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না। আমাদেরকে এই দুই ধরনের মানুষের মধ্যে কোনো এক প্রকারের মানুষ হলে চলবে না, বরং আমাদেরকে হয়ে উঠতে হবে তৃতীয় আর এক ধরনের মানুষ, যারা জীবনকে গভীরভাবে অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, এক্সপেরিয়েন্স করতে পারে, এবং একই সাথে সেটাকে শব্দের মাধ্যমে এবং অন্যান্য মিডিয়ামের মাধ্যমে তারা যেন সেটাকে এক্সপ্রেস করতে পারে, অন্য মানুষের কাছে তারা যেন সেটাকে ছড়িয়ে দিতে পারে। সেটা কথা বলার মাধ্যমে হোক, পেন্টিংয়ের মাধ্যমে হোক, মিউজিকের মাধ্যমে হোক, যে কোনো রূপে। কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা বলার মাধ্যমে, যেটা আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্য আজকের ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আরো বেটার ওয়েতে কনভারসেশন করতে পারি, আরো ভালোভাবে নিজের কথাগুলোকে অন্যদের সামনে তুলে ধরতে পারি। সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন, নিজের ফ্যামিলিকে টাইম দিন, জীবনকে আরো গভীরভাবে উপলব্ধি করুন, জীবনে অনেক এগিয়ে যান, অনেক উন্নতি করুন, আপনার স্বপ্নগুলোকে যেন আপনি বাস্তবে রূপান্তর করতে পারেন, সেই বিষয়ে অনেক অনেক শুভকামনা রইল। আর অনেক দেরিতে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আমি, তার জন্য অনেক দুঃখিত, কারণ মাঝখানে অনেকদিন ভিডিও তৈরি করতে পারিনি এবং এখনো বেশ কিছুদিন হয়তো একটু ইরেগুলার থাকবো। ফেব্রুয়ারি মাসের 10 বা 15 তারিখ পর থেকে আবার যেমন আমি আগে ভিডিও তৈরি করতাম সপ্তাহে 2টো করে ভিডিও, ঠিক তেমন আবার আমি রেগুলারলি ভিডিওস তৈরি করব। ওকে, তো আই হোপ যে আপনাদেরকে ক্ল্যারিফাই করতে পেরেছি। কিছু টেকনিক্যাল প্রবলেমস, কিছু আদার ইস্যুসের জন্য আমি রিসেন্টলি অন্যান্য প্রজেক্টে একটু কাজ করার জন্য আমি সময় বার করতে পারছি না ভিডিও রেকর্ড করার জন্য, বাট ফেব্রুয়ারি 10 বা 15 তারিখের পর থেকে এটা আবার নর্মাল হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। হাউ টু টক প্রপারলি, কিভাবে আমরা সঠিকভাবে কথা বলতে পারি যাতে করে অন্য মানুষ আমাদের কথাগুলোকে যেন শোনে। সবার প্রথমে আমাদেরকে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ফিলার ওয়ার্ডস। যখনই আমরা কথা বলি বা কনভারসেশন করি তখন আমাদের কথার মধ্যে অনেক রকমের ফিলার ওয়ার্ডস আমরা ইউজ করি, যেমন আ, ও ইত্যাদি। এই ধরনের যে বিভিন্ন রকমের সাউন্ড বা বিভিন্ন রকমের এমন কিছু বিকৃত আওয়াজ আমরা তৈরি করি যেটা অ্যাকচুয়ালি আমাদের যে কথা বা যেটা আমরা বলতে চাইছি তা সেই জিনিসটার মধ্যে কোনো কিছুই কন্ট্রিবিউট করে না। তো ফিলার ওয়ার্ডসগুলোকে রিমুভ করে দেওয়া, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। এটা আমাদের পুরো যে কনভারসেশন বা পুরো যে ন্যারেটিভ সেটাকে অ্যাকচুয়ালি অনেক বেশি কনফিউজিং করে তোলে, এবং যে ভিউয়ার্স বা যে শুনছে বা যে লিসেনার তার পক্ষে অনেক বেশি জটিল হয়ে পড়ে জিনিসটা। ওকে, দ্বিতীয়, সেন্টেন্স কমপ্লিটেশন। আমরা সাধারণত যখনই কনভারসেশন করি বা যখনই কথা বলি তখন আমরা পুরো সেন্টেন্সে কথা বলি না, সেন্টেন্স আমরা কমপ্লিট করি না। আমরা একটা সেন্টেন্সের মাঝখান থেকে একটা অন্য সেন্টেন্সে চলে যাই, সেখান থেকে আর একটা অন্য সেন্টেন্সে চলে যায়। আমাদেরকে চেষ্টা করতে হবে সেন্টেন্সকে কমপ্লিট করার। সেটা একটা দাঁড়ির মাধ্যমে হতে পারে, বা কমা, বা হচ্ছে একটা সেমিকোলনের মাধ্যমে হতে পারে। অর্থাৎ দুটো তিনটে সেন্টেন্সকে আমরা জুড়ে জটিলভাবে আমরা কথা বলতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেন্টেন্সকে কমপ্লিট না করে ভেগলি একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে জাম্প করব। তার পরিবর্তে আমরা কি করব, আমরা সেন্টেন্সকে অ্যান্ড অথবা অর অন্য কোনো একটা কনজাংশন দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে জুড়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবং এই সেন্টেন্স কমপ্লিটেশনের উপরেই বা সেন্টেন্সের যে স্ট্রাকচার তার উপরে আমাদের যে ন্যারেটিভ বা আমরা যে কথোপকথন করছি তার যে স্টাইলটা বা তার যে ফ্রেমটা সেটা নির্ভর করে, এবং সেই বিষয়ে আমরা পরবর্তীতে একটু বাদে আরো ডিটেলসে জানবো। এবারে আমরা চলে আসবো আমাদের 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কি রেঞ্জ অফ ইমোশন। যখনই আমরা কথা বলি তখন আমরা সাধারণত একটা সিঙ্গেল মোড অফ ইমোশনের কথা বলি। আমরা আমাদের ইমোশনসগুলোকে এক্সপ্রেস করি না, বা আমরা সেগুলোকে অত বেশি প্রকাশ করি না, একটা মোনোটোনাস ওয়েতে কথা বলি। তো আমরা যখনই চেষ্টা করব কথা বলার এর পরের থেকে, তখন আমরা কি করব, আমাদের যে ইমোশনাল যে টোনগুলো হাই অ্যান্ড লো সেগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করব।
আমরা চেষ্টা করব যে শব্দের যে টোন তার মাধ্যমে সারপ্রাইজ, ফেয়ার, কম্প্যাশন, কাইন্ডনেস বা কিউরিওসিটি এই জিনিসগুলোকে তৈরি করার। যেমন মিউজিক, তার মাধ্যমে আমরা অনেক কিউরিওসিটিকে প্রভোগ করতে পারি, ঠিক তেমন শব্দের যে টোন তার মাধ্যমে যেন আমরা কিউরিওসিটিকে প্রভোগ করতে পারি। তো অর্থাৎ আমরা কোনো একটা ইমোশন দিয়ে সমস্ত কনভারসেশনটাকে মেনটেন করার চেষ্টা করব না, বরঞ্চ একটা রেঞ্জ অফ ইমোশনকে মেনটেন করার চেষ্টা করব। এটা কিছুটা এইরকম ভাবে আপনি চিন্তা করতে পারেন যে আমাদের কাছে একটা পিয়ানো আছে, পিয়ানোতে আমরা একটাই কি ইউজ করে সমস্ত মিউজিক তৈরি করছি, কিন্তু যদি আমরা সেটার পরিবর্তে সমস্ত কিগুলোকে ইউজ করি পিয়ানো, তাহলে আমরা কি একটা সুন্দর মিউজিক তৈরি করতে পারবো, অনেক রকমের টোন আমরা তৈরি করতে পারবো। ঠিক তেমনই আমরা যখন কনভারসেশন করি বা আমরা যখন কথা বলি একে অপরের সঙ্গে, তখন আমরা সাধারণত কি করে থাকি, কোনো একটা মোনোটোনাস টোন মেনটেন করি, তার পরিবর্তে আমরা আমাদের মানে গলাটাকে বা আমাদের যে ভোকাল কর্ড আছে সেটার আমরা সমস্ত যে রেঞ্জ অফ ইমোশন, সমস্ত যে কি আছে, অর্থাৎ আমাদের যে ভোকাল কর্ড সেটাকে একটা পিয়ানোর মতো যদি আমরা ভাবি, তাহলে সমস্ত কিগুলোকে যেন আমরা ইউজ করি কথা বলার সময়। ওকে, এবারে চলে আসবো আমরা আমাদের 4 নাম্বার পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, ফিজিওলজিক্যাল জেস্চার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। না, ফিজিওলজিক্যাল জেস্চার মানে কি, যখন আমরা কথা বলছি তখন আমাদের বডি মুভমেন্ট কিরকম হচ্ছে। যখন আমরা কথা বলছি, কথা বলার সময় যদি আমরা এরকমভাবে কথা বলি, ঠিক আছে, কাঁধগুলোকে, অথবা যদি আমরা কথা বলার সময় যদি এরকমভাবে বসে থাকি, অথবা আমরা কথা বলার সময় যদি বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল জেস্চার আছে, অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি, যেটা এমন বাইরের জগতে সিগন্যাল দেয় যে এই মানুষটা কনফিডেন্ট নয়, বা সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো সম্পর্কে তার কোনো কনফিডেন্স নেই, বা সে নিজে সেটাতে বিশ্বাস করে না। তো যার ফলে কি আমাদেরকে ঠিক করতে হবে আমাদের ফিজিওলজিক্যাল জেস্চার বা বডি পশ্চার যেটাকে বলে, যেন আমরা শারীরিকভাবে কোনো রং সিগন্যাল না দিই বাইরের জগতে বা বাইরের মানুষটাকে যে আমাদের কথা শুনছে। তাহলে তার ফলে কি মিসকমিউনিকেশন তৈরি হতে পারে, বা আমরা যে কথাটা বলতে চাইছি সেটাকে আমরা সঠিকভাবে কনভে করতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে কি ফেসিয়াল এক্সপ্রেশন। যখন আমরা কথা বলছি তখন ফেসিয়াল এক্সপ্রেশনটাকে আমরা মেনটেন করতে হবে না। আমাদের যখন কথা বলছি তখন যদি আমরা চিন্তার রূপ দেখাতে চাই, তাহলে যেন আমরা চিন্তা করছি অ্যাকচুয়ালি, কথার মাঝখানে পজ দেওয়া, ঠিক আছে, কথার টোনটাকে তো পাল্টানোর কথা আগেই বলেছি। তারপর হচ্ছে ফেসিয়াল বিভিন্ন রকমের এক্সপ্রেশন, অ্যাঙ্গার থেকে শুরু করে সারপ্রাইজ থেকে শুরু করে ইত্যাদি, সেগুলোকে মেনটেন করার চেষ্টা করা। আরও একটা জিনিস, যখন আমরা কনভারসেশন করব তখন আমরা যেন আমাদের যে ফিজিওলজিক্যাল যে জেস্চার বা বডি মুভমেন্ট, সেখানে যেন আমরা হাতগুলোকে যেন এরকম স্টিল না রেখে দিই, ঠিক আছে, বা যেন আমরা হাত যেন কখনো এরকম না রাখি, একটা ব্লক করে রাখা বা একটা ক্লোজ সত্তার মধ্যে রাখা, যেন আমরা এরকম না করি, বরঞ্চ আমরা যেন হাত সবসময় ওপেন রাখি, ঠিক আছে। এবং চেষ্টা করব আমাদের হাতগুলোকে কোমরের থেকে উপরে এবং আমাদের ফেসের থেকে নিচে এই এরিয়ার মধ্যে আমাদের হাতগুলোকে রাখার। সেটা আমরা এরকমভাবে কথা বলতে পারি, জাস্ট নর্মালি হাত মুভ করতে পারি। আর যদি আপনি আপনার সাবজেক্ট ম্যাটারের মানে একজন প্রফেসরের মতো কথা বলতে চান বা একজন পলিটিশিয়ানের মতো কথা বলতে চান, সেক্ষেত্রে কিভাবে বলতে হবে সেটা আমরা একটু পরে আসবো। বাট সেক্ষেত্রে হ্যান্ড মুভমেন্টটা আরও অনেক বেশি ম্যাটার করে, আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার হ্যান্ড মুভমেন্ট থেকে শুরু করে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন বা টোন অফ ভয়েস ইত্যাদি। এবারে চলে আসবো আমরা আমাদের 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কি পজ দেওয়া। আমরা যখন কনভারসেশন করি বা কথা বলি, কথার মাঝখানে আমরা পজ দিই না। এটা আমারও অ্যাকচুয়ালি একটা প্রবলেম, আমি অনেক সময় কথার মাঝখানে পজ দিতে ভুলে যাই বা পজ দিতে পারি না, ঠিক আছে। তো কথার মাঝখানে পজ ইউজ করা, অর্থাৎ একটা সেন্টেন্স বা দুটো বা তিনটে সেন্টেন্স কমপ্লিট করার পর হালকা একটু থামা, তারপরে আবার নেক্সট সেন্টেন্স বলা। এই পজ দেওয়ার মাধ্যমে আমরা কথার যে ওয়েটেজটা বা তার যে সিরিয়াসনেসটা বা সেটা যে বেশি ভ্যালুয়েবল, বেশি ইম্পর্টেন্ট, সেটাকে আমরা তুলে ধরতে পারি। ওকে, তো এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আমরা ফেসিয়াল এক্সপ্রেশন বা টোন অফ ভয়েসটাকে বেশি মেনটেন করতে না পারি, সেক্ষেত্রে কি পজ দেওয়ার মাধ্যমে আমরা সেই একই লেভেল অফ সিরিয়াসনেস বা একই লেভেল অফ যে ভ্যালু সেটাকে আমরা ধরে রাখতে পারবো। ওকে, তো কথার মাঝখানে পজ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবারে আমরা চলে আসবো আমাদের পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে কি 2 টাইপস অফ কনভারসেশন। কনভারসেশন সাধারণত 2 রকমের হয়, একটা হচ্ছে 1 to many, আর একটা হচ্ছে কি 1 to 1, অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বলছে। সেটা সাধারণত আমাদের ডেইলি লাইফে সবসময় হয়েই থাকে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলছে, বা দুজন বন্ধু কথা বলছে ইত্যাদি ইত্যাদি। এছাড়া কি 1 to many, যেটা সাধারণত পাবলিক স্পিকিং বা আপনি কোনো সেমিনারে লেকচার দিচ্ছেন বা আপনি কোনো প্রেজেন্টেশন দেখাচ্ছেন, বা সাধারণত যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যেমন আমার মতো বা আরও অন্যান্যরা অনেকে আছে, তারা সাধারণত 1 to many কনভারসেশন করে। আজকের ভিডিওতে আমি যে সমস্ত পয়েন্টসগুলো আলোচনা করছি সেই সমস্ত পয়েন্টই দুটো কনভারসেশনেই কাজে লাগবে। তবে পাবলিক স্পিকিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে কথা বলা বা ইত্যাদি ইত্যাদি, যেটা 1 to many, সেক্ষেত্রে কনভারসেশন করা বা সেক্ষেত্রে নিজের বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরতে পারা একটু বেশি ডিফিকাল্ট রাদার দ্যান 1 to 1 লেভেলে কথা বলতে পারার থেকে।
যখন আমরা কথা বলছি বা কনভারসেশন করছি তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা কি 1-to-1 লেভেলে কনভারসেশন করছি নাকি 1-to-many সেই লেভেলে কনভারসেশন করছি। এই দুটো লেভেলের যে কনভারসেশন, সেখানে সাইকোলজি বা যে জিনিসটা আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি, যে কথাটা আমরা বলতে চাইছি, তার যে বক্তব্যটা, সেই বিষয়টা তুলে ধরার যে ফর্মটা বা তার যে রূপটা, সেটা আলাদা আলাদা হয়। কিন্তু 1-to-many লেভেলে যখন আপনি কনভারসেশন করছেন, সেখানে আপনার কথা বলার টোন থেকে শুরু করে, সাবজেক্ট ম্যাটার থেকে শুরু করে, এক্সাম্পলস থেকে শুরু করে, আপনি যা কিছু বলছেন সেটার মধ্যে একটা ইউনিভার্সালিটি মেনটেন করতে হয়। কারণ যেন প্রত্যেকটা মানুষ তাদের ব্যক্তিগত জীবন থেকে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আপনার সঙ্গে যেন কানেক্ট করতে পারে, আপনার সাথে ইমোশনালি বা আইডিয়াস লেভেলে যেন সে কানেক্ট করতে পারে, যাতে করে সমস্ত মানুষই যেন তাদের জন্য যেন সেই কনভারসেশনটা বা সেই বক্তব্যটা যেন সঠিকভাবে উঠে আসে। কিন্তু 1-to-1 লেভেলে সেখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে থাকে, সেই মানুষটাকে আপনি অলরেডি আগে থেকে চেনেন, অথবা যদি কোনো স্ট্রেঞ্জারও হয়, সেক্ষেত্রে কি কথা বলার জন্য আপনাকে জাস্ট একটা ক্লোজ সিচুয়েশনের মধ্যে আপনি কথা বলতে পারেন, বা এমন একটা একটা গিভেন একটা কনটেক্সট দেওয়া থাকে। কিন্তু 1-to-many লেভেলে সেখানে গিভেন কনটেক্সটটা আপনাকে স্ট্যাবলিশ করতে হয়, সেখানে একটা স্টেজ থাকে, যার ফলে কি বিষয়গুলো মানে যে ফ্যাক্টরসগুলো, তার মধ্যে যে কমপ্লেক্সিটি বা রিলেশনটা, সেটা একটা অন্য রূপে। এমনটা নয় যে 1-to-1 লেভেলের কনভারসেশন অনেক বেশি সহজ, সেটা অনেক সিচুয়েশন যেখানে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে 1-to-1 লেভেলের কনভারসেশন 1-to-many এর থেকে। আবার এমন অনেক সিচুয়েশন আছে সেখানে 1-to-many লেভেলের কনভারসেশনটা ডিফিকাল্ট। তো দুটোর মধ্যে ডিফিকাল্টিসের লেভেল যদি আমরা বলি, তাহলে সেটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুটো অ্যাকচুয়ালি আলাদা ক্ষেত্রে বিলং করে, নাকি আলাদা স্তরে। ওকে, এবারে আমরা চলে আসবো, এই জিনিসটা আরেকটু স্পষ্ট হবে পরবর্তী পয়েন্টসগুলো যখন আমরা জানবো। এবারে আমরা চলে আসবো কি 4 ডিফারেন্ট মোডস অফ কনভারসেশন। অর্থাৎ আমরা যখন কথা বলছি তখন তার 4টে রূপ হতে পারে, 4টে ডিফারেন্ট মোডালিটিসের মাধ্যমে আমরা কনভারসেশন করতে পারি। একটা হচ্ছে কি রেগুলার কনভারসেশন, যেটা আমরা প্রতিদিনের জীবনে করে থাকি। আমরা বন্ধুদের সঙ্গে কথা বলছি, আমাদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস, সেখানে আমরা কোনো টেকনিক্যাল ওয়ার্ডস ইউজ করি না, ঠিক আছে, বা সেখানে আমরা কোনো টার্মিনোলজি ইউজ করি না। সেখানে আমরা কি এমন শব্দ ব্যবহার করি যেগুলো হচ্ছে আমরা সবাই প্রতিদিন সবসময় ব্যবহার করতে থাকছি, সেরকম শব্দ। দ্বিতীয় হচ্ছে কি পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং মানে কি, যেখানে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে বা কোনো সেমিনারে, সেখানে আপনি একটা লেকচার দিচ্ছেন, আপনি স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন, আপনি অন্যদেরকে মোটিভেট করছেন, ইন্সপায়ার করছেন ইত্যাদি। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে সেই যে মোড অফ কনভারসেশন, সেখানে আপনাকে কি করতে হয় কি, আপনি সেখানে টেকনিক্যাল বিষয় ইউজ করতে পারেন, এবং তার সাথে আপনাকে উদাহরণ দিতে হয়, এবং সেখানে আপনাকে বেশি কি করতে হয়, স্টোরি টেলিং করতে হয়, বিভিন্ন রকমের গল্প বলতে হয়, যার মাধ্যমে অন্য মানুষরা আপনার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারে। ওকে, এবং থার্ড মোড অফ কনভারসেশন, সেটা হচ্ছে কি একাডেমিক কনভারসেশন বা একাডেমিক লেকচার, যেটা সাধারণত ইউনিভার্সিটি প্রফেসররা করে থাকে। এখানে কি টার্মিনোলজিস, টেকনিক্যালিটিস, সেগুলো অনেক বেশি হাই হয়ে যায়। যদি আপনি একটা ইউনিভার্সিটি প্রফেসরের মতো হন, বা যদি আপনি একজন ফিলোসফারের মতো হন, বা যদি আপনি কোনো একজন গ্রেট নোবেল লরিয়েট হন, সেই ক্ষেত্রে তারা যেমনভাবে কনভারসেশন করে, তারা কিন্তু সাধারণ কথা বলতে পারবে না, বা কথা বলতে পারবে না, মানে তারা অ্যাকচুয়ালি সাধারণ কথা বলেই না। তাদের প্রত্যেকটা কথার মধ্যে বা সেন্টেন্সের মধ্যে তারা বিভিন্ন রকমের টার্মিনোলজিস ইউজ করে, বিভিন্ন টেকনিক্যাল রেফারেন্স ইউজ করে। তো সেটা হচ্ছে কি আরেকটা ডিফারেন্ট মোড অফ কনভারসেশন, অর্থাৎ কনভারসেশনটা একটা অন্য একটা স্তরে চলছে। এরপরে কি আরেক ধরনের কনভারসেশন হয়, সেটা হচ্ছে কি পলিটিক্যাল লেকচার বা পলিটিক্যাল ডায়ালগ, যেটা হচ্ছে সাধারণত পলিটিশিয়ান যারা হয়, তারা যখন র্যালিসে যায় বা ভোটের জন্য প্রচার করতে যায়, সেখানে গিয়ে তারা যেরকম ভাবে কথা বলে, সেই যে কথা বলাটা, তার যে মোডটা, সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। সেখানে আবার আপনি একটু টেকনিক্যাল জিনিস ইউজ করতে পারবেন না, আপনি কোনো একাডেমিক টার্মস বা টার্মিনোলজি ইউজ করতে পারবেন না। আপনাকে সেখানে অনেক বেশি মানে প্রোপাগ্যান্ডা টাইপ অফ স্টোরিজ, সেখানে অনেক বেশি গল্পের মাধ্যমে আপনাকে কথা বলতে হবে, অনেক বেশি কানেকশন, ইমোশনাল কানেকশনের মাধ্যমে কথা বলতে হবে। দেখবেন পলিটিশিয়ানরা যখন মানে কথা বলে, তখন তারা তার মাঝখানে কি স্লোগান ইউজ করে, ঠিক আছে, হয়তো আমি একটা স্লোগান বললাম, বাকি স্লোগানের বাকি অংশটা দর্শক বলছে, তাহলে কি এটার মাধ্যমে কি দর্শককে এঙ্গেজ করানোর চেষ্টা করা হয় পলিটিশিয়ান যে আর কি স্টেজে দাঁড়িয়ে কথা বলছে তার সঙ্গে, যেটা সাধারণত কর্পোরেট যে সেমিনার, সেখানেও সেটা কিছুটা অংশে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেটা ডিফারেন্ট পারপাসে ব্যবহার করা হয়ে থাকে, এবং ডিফারেন্ট ইমোশনকে সেট করার জন্য ব্যবহার করা হয়। পলিটিশিয়ানরা যখন সেটাকে ব্যবহার করে, তারা ডিফারেন্ট পারপাসে ব্যবহার করে, এবং সেটা তারা ডিফারেন্ট সেট অফ ইমোশনকে তারা হচ্ছে কানেক্ট করার জন্য ব্যবহার করে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কনভারসেশন 4টে ডিফারেন্ট মোডসের হয়। এক,
জেনারেল কনভারসেশন প্রতিদিনের জীবনে। 2 যেটাকে আমরা বলছি কি পাবলিক স্পিকিং, সাধারণত সেমিনার, কর্পোরেট ওয়ার্ল্ড। 3rd যেটাকে আমরা বলছি কি একাডেমিক লেকচার। আর 4th হচ্ছে কি যেখানে আমরা মানে পলিটিক্যাল লেকচার। এই যে 4টে মোডস অফ কনভারসেশনের কথা বললাম, তার মধ্যে প্রথম যে মোডটা সেটা সাধারণত 1-to-1 লেভেলে, বাকি 3টে মোড 1-to-many লেভেলে হতে থাকে। এবারে আমরা চলে আসবো আমাদের পয়েন্ট নাম্বার 8, দ্য 4 অ্যাক্ট অফ কমিউনিকেশন। আচ্ছা, আপনি কি এক্স্যাক্টলি জানেন যে আপনি জীবনে ঠিক কি চান? 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা জুড়ে বর্ণনা দিয়ে আপনি কি এটা লিখতে পারবেন যে আপনি জীবনে এক্স্যাক্টলি ঠিক কি চান, কোন কোন জিনিসটা আপনি অ্যাচিভ করতে চান? পৃথিবীর বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি তারা জানে না তারা জীবনে কি চায়। তারা অনেক বেশি কনফিউজড একটা ইমোশনাল স্টেটের মধ্যে থাকে। এবং হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি জীবনে কি চান, কিন্তু পুরোপুরি জানেন না, সম্পূর্ণরূপে এবং সুস্পষ্ট রূপে জানেন না। এবং এটাও হতে পারে যে হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আছে যে জানে জীবনে সে কি পেতে চায়, কিন্তু সে সেটাকে কিভাবে অ্যাচিভ করবে সেটা সে জানে না। স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, যার মাধ্যমে আমরা সেটাকে অ্যাচিভ করতে পারি সেটা আমরা জানি না, কোথা থেকে শুরু করব সেটা আমরা জানি না। অথবা এটাও হতে পারে যে কিছু মানুষ এমন যারা হয়তো এটা জানে যে তারা জীবনে কি পেতে চায় এবং কোন স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে সেটাকে অ্যাচিভ করতে হবে, তারও হয়তো কিছুটা সে জানে, কিন্তু যখনই সে সেটাকে চেষ্টা করছে তখন সে ব্যর্থ হয়ে যাচ্ছে, তাকে স্ট্রাগল করতে হচ্ছে, বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে এবং ফেলিওর আসছে লাইফে অনেক। কি করে সেটাকে ওভারকাম করতে হবে, ঠিক কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, বা মেন্টালি কি করে সবসময় এই জিনিসগুলোর সঙ্গে ডিল করা যায় সেগুলো সম্পর্কে তার কোনো ধারণা নেই। তো এখানে 3টে জিনিস: 1, এটা জানা যে আমরা জীবনে এক্স্যাক্টলি ঠিক কি চাই। 2, এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো, আমরা সেটাতে সাকসেসফুল হব। এবং 3, আমাদের মাইন্ড, মেন্টাল রেজিলিয়েন্স, যাতে করে আমাদের মাইন্ড এতটা স্ট্রং হয়, এতটা পাওয়ারফুল হয় এবং মেন্টাল যে স্ট্র্যাটেজি, থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, বিলিভস, এক্সপেরিয়েন্স, অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন, এই প্রত্যেকটা যে অ্যাসপেক্ট আমাদের মাইন্ডের, সেগুলোকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই সিস্টেম এবং সেই যে অ্যাম্বিশন সেটাকে অ্যাচিভ করার জন্য। এই যে 3টে জিনিস, একটা হচ্ছে পারপাস, অ্যাম্বিশন, গোলস, আর একটা হচ্ছে কি সিস্টেম, যেটার মাধ্যমে আমরা সবকিছুকে অ্যাচিভ করব বা এক্সিকিউট করব। আর একটা হলো কি আমাদের যে মেন্টাল মডেল। এই 3টে হচ্ছে আমাদের লাইফের আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার। ঠিক যেমন কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে বা কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে মাটি খুঁড়ে তার নিচে ভিত তৈরি করতে হয়, ঠিক তেমন আমাদের লাইফের উপরের যে স্তর তার নিচে একটা অদৃশ্য স্তর আছে যেখানে এই জিনিসগুলো লুকিয়ে আছে, আমরা সেটাতে ফোকাস করি না। এবং সেই জিনিসটাকে শেখানোর জন্য আমরা একটা নতুন কোর্স নিয়ে এসেছি, যে কোর্সের নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং। এবং এই কোর্সে আপনি এই সমস্ত জিনিসগুলো শিখতে পারবেন। ওকে, এই পারপাসফুল লিভিং মডেলের মধ্যে যেখানে আপনার ভ্যালুস সম্পর্কে আলোচনা করা হবে, আপনার মাইন্ডের 5টা ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করা হবে, সেখানে কনসাসনেস থেকে, পারপাস থেকে শুরু করে আপনার গোলস কি করে এক্সিকিউট করবেন, তার বিভিন্ন অবজেক্টিভস, গোল সেটিং, অ্যাম্বিশন, সিস্টেম ডিজাইন, এই প্রত্যেকটা জিনিস, এই যে 3টে প্রধান প্রশ্ন, আমরা জীবনে কি চাই, কি করে সেটাকে অ্যাচিভ করতে পারি, এবং আমাদের মেন্টাল রেজিলিয়েন্স বা মেন্টাল মডেল যেটা, সেই 3টে জিনিসকে ফোকাসে রেখে এই কোর্সটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার লাইফের যে বেসিক স্ট্রাকচার, যে আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার, সেই যে অদৃশ্য অংশ, যেমন একটা গাছের যে শিকড়, সেটাই হচ্ছে তার সব থেকে প্রধান অংশ। তার গাছে যে ফল হচ্ছে বা যে কাণ্ড, সেটা তার প্রধান অংশ নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার শিকড়গুলো। তো সেই শিকড় আপনার জীবনের যে ব্যাংক ব্যালেন্স বা পপুলারিটি, আপনার রিলেশনশিপ, আপনার হেলথ, তার নিচে লুকিয়ে আছে হচ্ছে কি আপনার পারপাস, আপনার ভ্যালুস, আপনার মাইন্ড। সেই জিনিসগুলো এই কোর্সের মধ্যে শেখানো হবে। যতক্ষণ না আপনি আপনার এই আন্ডারগ্রাউন্ড বা এই যে ইনভিজিবল জিনিসগুলোকে পরিবর্তন করতে পারছেন, বা এখানে আপনি যতক্ষণ না কোনো একটা জিনিসকে রূপান্তর করতে পারছেন, ততক্ষণ আপনার জীবনের উপরের স্তরে কোনো জিনিসই পাল্টাবে না, বা পাল্টালে সেটা সাময়িক সময়ের জন্য পাল্টাবে, তারপরে কিছু সময় পরে গিয়ে সেটাকে আপনি আবার হারিয়ে ফেলবেন বা আবার একবার আপনি ব্যর্থ হয়ে যাবেন। তো যদি আপনি এই কোর্সে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনি এই কোর্সে যুক্ত হতে পারেন। যখনই একজন মানুষ অন্য আরেকটা মানুষের সঙ্গে বা অন্য অনেকগুলো মানুষের সাথে কোনো একটা জিনিসকে কমিউনিকেট করার চেষ্টা করে, তার কোনো একটা ধারণা, কোনো একটা অনুভূতি, কোনো ফিলিংস বা কোনো আইডিয়া বা কোনো স্মৃতি বা কোনো উইশ বা ডিজায়ার, সেটাকে কমিউনিকেট করার চেষ্টা করে, তখন তার 4টে রূপ বা 4টে মিডিয়াম আছে যার মাধ্যমে আমরা সেটা করতে পারি। 1,
যেটা হচ্ছে কি স্পিকিং, কোনো কিছু বলার মাধ্যমে। 2, একটা হচ্ছে কি লিসেনিং, শোনার মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি। 3, সেটা হচ্ছে রাইটিং, লেখার মাধ্যমে। আর 4, সেটা হচ্ছে কি রিডিং, অর্থাৎ কোনো কিছু পড়ার মাধ্যমে। অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, এই 4টে জিনিসের মধ্যে 3টে জিনিস আমরা শিখি, 3টে জিনিস, কিন্তু একটা জিনিস আমরা শিখি না। আমরা যখন ছোটবেলা থেকে বড় হই তখন আমরা লিখতে শিখি, আমাদেরকে ABCD অ আ ক খ এগুলো সব শেখানো হয়, সেন্টেন্স লিখতে শেখানো হয়। আচ্ছা, আমরা পড়তে শিখি, লাইন বাই লাইন আমরা রিডিং পড়তে শিখি। আচ্ছা, আমরা কথা বলতে শিখি, বাবা মা আমাদেরকে শেখায় যে এইভাবে কথা বলো, পাপা বলো, মাম্মি বলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিসেনিং, যে শোনা, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না। সেই জন্য আমরা রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 3টেতেই আমরা বেসিক নলেজটা আমাদের কাছে থাকলেও কি করে কারোর কথা শুনতে হয় সেই জিনিস সম্পর্কে আমাদের কাছে বেসিক নলেজ থাকে না। আমরা লিসেনিংটাকে একটা ডিফল্ট মোড আকারে ভেবে নিই, আমরা ভেবে নিই যেন অলরেডি আমরা জানি, এতে আবার শেখার কি আছে। না, লিসেনিং হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে কি অ্যাক্টিভ লিসেনিং, একটা হচ্ছে প্যাসিভ লিসেনিং। কেউ হয়তো কোনো কথা বলছে, আমি তার কথাটা পুরোপুরি শুনছি না, আমার মাইন্ডটা 2টো ভাগে ডিভাইডেড হয়ে গেছে। 50% আমার মাইন্ডের অংশ অন্য মানুষের কথাটা শুনছে, অ্যাটেনশন দিচ্ছে, আর বাকি 50% সে ভাবছে যে আমি এরপরে কি কথা বলবো বা কোনটা রেসপন্স করবো, বা অন্য একটা স্মৃতির কথা সে ভাবছে, বা আগামীকালকে সে কি কাজ করবে সেটার কথা ভাবছে। অর্থাৎ আমাদের মাইন্ডের যে অ্যাটেনশন সেটা 2টো বা তার থেকে বেশি, 3টে 4টে 5টা ভাগে স্প্লিট হয়ে যায়। তার মধ্যে একটা ছোট্ট অংশ সে এঙ্গেজ থাকে লিসেনিং এর জন্য, অর্থাৎ সে কথাটা শুনছে, আর বাকি অন্যান্য ভাগগুলো সেগুলো অন্যান্য আলাদা আলাদা মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে পড়ে। কোনো কিছু কল্পনা করা, বা এরপরে আমি কি কথা বলবো সেটা ভাবা, বা ওই মানুষটা যে কথাটা বলছিল তার মাঝখানে কোনো একটা সেন্টেন্স থেকে অন্য একটা জিনিসে কল্পনা করতে শুরু করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এটাকে আমরা কি বলছি? প্যাসিভ লিসেনিং। পুরোপুরি আমরা অ্যাক্টিভলি লিসেনিং করছি না। সাধারণত আমরা কখন এরকম করে থাকি? মোবাইল ফোনে হয়তো গেম খেলছি, তার সাথে সাথে বন্ধুর সঙ্গে কথা বলছি, তার মানে কি প্যাসিভ লিসেনিং। আমি হয়তো কিছু একটা জিনিস লিখছি, তার সঙ্গে সঙ্গে হয়তো কথা বলছি, কনভারসেশন করছি, প্যাসিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কি? পুরো অ্যাটেনশন বা পুরো যে মানে কনসেন্ট্রেশনটা দেওয়া সেই শব্দগুলোর উপরে বা যে কথা বলছে তার উপরে, এটা হচ্ছে কি অ্যাক্টিভ লিসেনিং। তো আমাদেরকে অ্যাক্টিভ লিসেনিং শিখতে হবে। যদি আপনি ভালো কথা বলতে চান বা নিজের কথাগুলোকে ভালোভাবে প্রকাশ করতে চান অন্য মানুষের সামনে, তাহলে আপনাকে অন্য মানুষের কথা শোনা সেটা শিখতে হবে। যতক্ষণ না আপনি একজন ভালো লিসেনার হচ্ছেন, ততক্ষণ আপনি একজন ভালো স্পিকার হতে পারবেন না। এমন কোনো ভালো পৃথিবীতে লেখক নেই যে বই পড়েনি বা বই পড়ে না। আপনাকে ভালো লেখক হতে গেলে ভালো পাঠক হতে হবে। ওকে, ঠিক তেমনই আপনাকে ভালো স্পিকার হতে গেলে ভালো লিসেনার হতে হবে। তার মানে এই নয় যে আপনাকে ভালো একজন ডক্টর হতে গেলে ভালো পেশেন্ট হতে হবে, বা ভালো একজন পুলিশ অফিসার হতে গেলে ভালো একজন ক্রিমিনাল হতে হবে, এরকম একদমই নয়। বাট যখন আমরা লিসেনিং স্কিলের কথা বলি, কনভারসেশন, স্পিকিং, তখন লিসেনিং স্কিলটা খুব বেশি ইম্পর্টেন্ট। লিসেনিং স্কিল যত বেশি প্রোফাউন্ড হবে, যত বেশি স্ট্রং হবে, তত বেশি আপনার মানে স্পিকিং পাওয়ারটা বেটার হবে। তাহলে আপনাকে এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু অ্যাক্টিভ লিসেনিং সেটাকে প্র্যাকটিস করিনি বা সেটাকে আমরা অ্যাক্টিভলি শিখিনি। যার ফলে আপনার এখন কাজ হচ্ছে কি, যদি আপনি এটা শিখতে চান, তাহলে অন্য মানুষদের সঙ্গে কথা বলার সময় সেই মানুষটা যত বোরিং কথাই বলুক না কেন, অ্যাটেনশনটা সেখানে ধরে রাখার ক্ষমতাটা তৈরি করা। একবার যখন আপনার সেই স্কিলটা তৈরি হয়ে যাবে, আপনি যখন আপনার অ্যাটেনশনটাকে মুভ করাতে শিখে যাবেন কনভারসেশনের মধ্যে, কখন অ্যাটেনশনটা দিতে হবে, কেউ কথা বললে সেটাকে কতটা কনসেন্ট্রেশনের সঙ্গে আমি শুনছি, সেই অ্যাটেনশনটাকে হোল্ড করার যে ক্যাপাসিটি, সেটা যখন একবার তৈরি হয়ে যাবে, আপনার স্কিলটা যখন একবার ডেভেলপ হয়ে যাবে, তারপর আপনি চাইলে সেটাকে ইউজ নাও করতে পারেন। যেমন কার ড্রাইভিং, আপনি একবার শিখে গেলেন, আপনি পুরো স্কিলটাকে মাস্টার করে নিলেন, তার মানে এই নয় যে আপনি প্রত্যেকদিন গাড়ি চালাচ্ছেন, সবসময় আপনি গাড়ি চালাচ্ছেন, এমনটা নয়। যখন আপনার প্রয়োজন হয় তখন আপনি গাড়ি চালান, যখন হয় না প্রয়োজন তখন আপনি গাড়ি চালান না, বা আপনি অন্য কাউকে বলে দেন, বা আপনি একটা উবের ড্রাইভারকে বুক করে নেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনই আপনি যখন একবার ওই অ্যাক্টিভ লিসেনিং, ওই স্কিলটা ডেভেলপ করে নেবেন, তার মানে এই নয় যে সবসময় আপনি সবার কথা শুনছেন বা শুনবেন, তারপরে আপনি চাইলে আপনি অন্যদের কথা নাও শুনতে পারেন, আপনি প্যাসিভ লিসেনিং করতে পারেন। কিন্তু প্যাসিভ লিসেনিং যেন আমাদের ডিফল্ট মুড না হয়, অর্থাৎ আমরা সবসময় প্যাসিভ লিসেনিংই করছি, অ্যাক্টিভ লিসেনিং আমরা করতেই পাচ্ছি না, যেটা আজকের দিনে সবার প্রবলেম, হিউজ প্রবলেম। মানুষ সঠিকভাবে অন্যের কথা শুনতে পারে না। আমি লাস্ট 2-3টে পডকাস্ট করেছি আমাদের হিন্দি চ্যানেলে,
তো সেখানে কমেন্ট সেকশনে আমি কতগুলো কমেন্টস পড়লাম যে এই জিনিসটা ভুল লজিক দিয়েছে, এই জিনিসটা ভুল লজিক দিয়েছে। সেটা পড়ার পর আমি এত অবাক হয়ে গেছি যে আমি কোথায় কথা বলছি, আমি কি লজিক দিয়েছি, আর সে সেটাকে কতটা বেশি পরিমাণে ভুল বুঝেছে, জিনিসটাকে কত দূর হতে পারে একটা মানুষ মানে একটা মিসকনসেপশন তৈরি করার জন্য, মানে লিসেনিংটা কতটা বেশি খারাপ হতে পারে, কতটা বেশি ওয়ার্ডগুলোকে সে ফলো না করতে পারে, যার ফলে এরকম হয়, যেটা অ্যাকচুয়ালি অন্যদের সঙ্গেও আমার অনেকবার হতে থাকে, বিকজ আমি যেহেতু একটু জটিল ধরনের কথা বলি মাঝে সাঝে, সেই জন্য। তো লিসেনিং স্কিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি যত ভালো শুনতে পারবেন তত বেশি আপনার জন্য বেটার, তত বেশি আপনি জগৎকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে আসবো, আমাদের লাস্ট দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে কি প্র্যাকটিসেস, কি করে আপনি আপনার কনভারসেশনটাকে বেটার করতে পারেন, তার জন্য কিছু প্র্যাকটিসেস কথা বলবো। তার আগে একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি 4 লেভেলস অফ কনভারসেশন। যখনই আমরা কনভারসেশন করি, 1 to many কনভারসেশন যখন আমরা করি, তখন কি হয়, কনভারসেশনের একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি কি স্টাইলিস্টিক সেন্সিবিলিটি বা একটা স্টাইলিস্টিক সেন্স। যদি আপনি বিভিন্ন যারা স্কলার, যারা নোবেল প্রাইজ উইনার, ম্যান বুকার প্রাইজ উইনার, বা যারা বিভিন্ন বড় বড় জার্নালিস্ট বা সেলিব্রিটিদেরকেও যদি আপনি তাদের ইন্টারভিউস দেখেন বা তাদের লেকচার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন তারা যখন কথা বলে, প্রত্যেকের কথা বলার যে স্টাইলটা সেটা ডিফারেন্ট। যেমন এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডের সব থেকে যারা পপুলার, সব থেকে যারা বেস্ট স্কলার, যেমন ওরহান পামুক, 2006-এ উনি নোবেল প্রাইজ পেয়েছেন। ওনার ইন্টারভিউস যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন ওনার যে কথা বলার স্টাইলটা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। যদি আপনি স্ল্যাভজ জিজেক, যিনি চেকোস্লোভিয়ান ফিলোসফার, ওনার কথা বলার স্টাইল দেখেন, তাহলে সেটা দেখবেন কমপ্লিটলি ডিফারেন্ট। যদি আপনি ফর এক্সাম্পল অ্যালেন বাডো বা হচ্ছে ইয়োভাল নোহা হারারির কথা বলার স্টাইল দেখেন, তাহলে সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং একজনের কথা বলার স্টাইলের সাথে অন্য একজনের কথা বলার স্টাইল মানে এতটাই আলাদা যে আপনাকে সেই মানুষটাকে বুঝতেই, তার কনভারসেশনের স্টাইলটাকে বুঝতেই আপনার বেশ কিছুটা সময় লেগে যাবে। ওকে, বিশেষ করে যারা কমপ্লেক্স টাইপ অফ কনভারসেশন করে, যেমন স্ল্যাভজ জিজেক। এবার এখানে আমি স্টাইলিস্টিক সেন্সের জন্য আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে সেটা কত রকমের ভ্যারিয়েশন হতে পারে। যদি আপনি ইয়োভাল নোহা হারারি, যদি ওনার কনভারসেশন বা ওনার যদি লেকচারকে আপনি দেখেন, তাহলে দেখবেন উনি প্রত্যেকটা ইন্টারভিউতে যা কিছু কথা বলে একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা বলে। প্রত্যেকটা সেন্টেন্স উনি কমপ্লিট করছে, প্রত্যেকটা সেন্টেন্সে শেষে একটা ফুল স্টপ আছে, এবং ওনার সেন্টেন্সগুলো খুব সিম্পল হয়, ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, যে কেউ বুঝতে পারবে, এবং ওটা বোঝার জন্য আপনার আগে থেকে কোনো নলেজের প্রয়োজন নেই। এবং যার ফলে ওনার যে ইন্টারভিউস বা লেকচার, সেগুলো বুঝতে গেলে আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করার প্রয়োজন হয় না, আপনাকে অনেক বেশি মেন্টালি স্ট্রাগল করতে হয় না, ইন্টেলেকচুয়ালি স্ট্রাগল করতে হয় না যে এই মানুষটা কি বলছে। অন্যদিকে যদি আপনি ফর এক্সাম্পল অ্যালেন বাডো বা হচ্ছে স্ল্যাভজ জিজেকের যদি আপনি কনভারসেশন শোনেন, তাহলে আপনি কিছু বুঝতেই পারবেন না। মানে প্রথম 2-3টে লেকচার, মানে প্রথম 1 ঘন্টা আপনি তার ইন্টারভিউ দেখছেন, লোকটা কি বলতে চাইছে কিছুই বুঝতে পারবেন না, কিছুই কম্প্রিহেন্ড করা যাবে না, কারণ অলরেডি আগে থেকে আপনার একটা মানে একটা অলরেডি একটা আগে থেকে আপনার একটা নলেজ দরকার, একটা নলেজ আপনাকে নিয়ে আসতে হবে ওই লোকটার কথাগুলো বোঝার জন্য। কারণ স্ল্যাভজ জিজেক বা অ্যালেন বাডোর মতো যারা স্কলার, তারা কি করে, তারা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করে না কথা বলার সময়। একটা সেন্টেন্স বলছে বা একটা টপিক নিয়ে বলছে, বলার পর তারা সেই বা সেন্টেন্স হয়তো কমপ্লিট করছে, হয়তো কমা বা হয়তো সেমিকোলনের মাধ্যমে কথা বলছে, কিন্তু একটা টপিক নিয়ে বলতে বলতে সেটাকে ক্লোজ না করে সেখান থেকে একটা অন্য টপিকে তারা চলে যায়, তারপর সেটা নিয়ে কথা বলতে বলতে একটা অন্য টপিকে চলে যায়। এরকম করে তারা একটা মানে ব্রাঞ্চ অফ ন্যারেটিভকে মানে এক্সপোজ করে। আলাদা আলাদা মাল্টিপল থ্রেটনিং এটাকে বলা হয়, আলাদা আলাদা কনভারসেশন তৈরি করে, আলাদা আলাদা ন্যারেটিভ। একটা পলিটিক্স নিয়ে কথা বলতে বলতে সে সেখান থেকে দুটো ন্যারেটিভে চলে গেল, একটা হচ্ছে ইকোনমিক্সে কথা বলছে, তারপর সেখান থেকে একটা হিস্ট্রিতে চলে গেল, তারপর হিস্ট্রি অফ ইকোনমিক্সে চলে গেল, এদিকে পলিটিক্সে কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল দেখা গেল কালচারে। এবার একটা ন্যারেটিভ দিয়ে শুরু করেছিল, তারপর মাল্টিপল ন্যারেটিভের মধ্যে সে জাম্প করছে, মাল্টিপল স্টোরিজ আর কি, তার মধ্যে জাম্প করতে করতে কথা বলছে, এবং কোনো স্টোরিজই সে কমপ্লিট করছে না, কোনোটাই সে মানে একটা কনক্লুশন দিচ্ছে না। তারপর লাস্টে গিয়ে কোনো এমন একটা স্টোরি বললো বা এমন একটা কনভারসেশন দিল যেটা একটা পাজেলের মতো, যেখানে যেখানে সেই কনভারসেশনটা ছেড়ে গেছিল আর কি, যে স্টোরিজগুলো সে বলছিল, প্রথমে একটা বলে তারপর কমপ্লিট না করে চলে গেছিল, তারপরে সেকেন্ড আর একটা বলে কমপ্লিট না করে চলে গেছিল, জাম্প করে বা সেখান থেকে একটা অন্য থ্রেড তৈরি করে, অন্য একটা লাইন তৈরি করে, এরকম করে যেগুলো ছেড়ে গেছিল, লাস্টে গিয়ে এমন একটা জিনিস বললো যার ফলে প্রত্যেকটা যে সেই গ্যাপগুলো ফিল আপ হয়ে গেল, যার ফলে আপনি একটা মানে একটা ডিপ ইনসাইট পেলেন। ওই যে লাস্টে যেটা বলছে তার একটা রিলেশন
তৈরি হচ্ছে বাকি সমস্ত ন্যারেটিভসগুলোর সাথে, যার ফলে টোটাল জিনিসটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার অত্যন্ত বেশি মানে কি বলবো একটা স্যাটিসফাইং ফিলিংস তৈরি হয়, একটা ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্টের মতো মনে হয়, যেন আপনি কোনো একটা গভীর একটা কনসেপ্ট বা একটা ধারণা সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারলেন। এবার সেটা বোঝার জন্য বা সেটাকে জানার জন্য আপনাকে সেই আপনার মধ্যে সেই পেশেন্সটা থাকতে হবে, সেই জিনিসটা মানে সেই অ্যাটেনশনটা ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। সেই যে যেখানে যেখানে সে ন্যারেটিভগুলোকে ছেড়ে চলে যাচ্ছে, সেন্টেন্স কমপ্লিট করছে না বা স্টোরি কমপ্লিট করছে না, আপনি ইমপেশেন্ট হয়ে পড়লে হবে না। বা তারপরে যখন সেকেন্ড থার্ড লেয়ারে যখন চলে গেল, সেই থার্ড যে স্টোরিটা যখন বলছে, ততক্ষণে যদি আমি ভুলে যাই প্রথমে কি স্টোরি বলেছিল, তাহলে লাস্টে গিয়ে যখন সেই ফিল আপ করা যে ফাইনাল স্টোরিটা যখন সে বলছে তার লেকচারে কমপ্লিট যখন করছে, তখন আমি বুঝতেই পারবো না, আমি সেগুলোকে কানেক্টই করতে পারবো না। আমার মেন্টাল যে ক্যাপাসিটি অর্থাৎ রিটেনশন ক্ষমতা, প্রত্যেকটা স্টোরিকে মনে রাখার ক্ষমতা, প্রত্যেকটা স্টোরি যেখানে ছেড়ে যাচ্ছে সেখানে ইমপেশেন্ট না হয়ে পড়া, সেটাকে ফলো আপ করতে থাকা, তারপরেও সেই ইনকমপ্লিটনেসগুলোকে মাথায় ধরে রাখার ক্যাপাসিটি, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কি টেকনিক্যাল বিষয়। যারা সাধারণত স্কলার হয়, ফিলোসফার হয়, তারা এরকমভাবেই কথা বলে। যে আপনি যদি কোনো মানে ক্লাসিক রাইটিং পড়েন, কোনো লেখকের বই পড়েন, তখন দেখবেন রাইটিং স্টাইলগুলো কীরকম একটা হয়, মানে নর্মাল সেলফ হেল্প বইয়ের মতো হয় না, অনেক বেশি টেকনিক্যাল, অনেক বেশি কমপ্লেক্সেস থাকে, অনেক বেশি লেয়ার্স থাকে তার মধ্যে। সেই লেয়ার্সগুলো তৈরি করা হয় কি এরকম মাল্টিপল থ্রেডনিংয়ের মাধ্যমে, ওকে, মাল্টিপল থ্রেড তৈরি করার মাধ্যমে ন্যারেটিভের মধ্যে। ওকে, তো এই যে স্টাইলিস্টিক সেন্স, সেটা আপনি কতটা বেশি ডেভেলপ করতে পারছেন। আপনি কি ইউভাল নোয়া হারারির মতো সিম্পলিস্টিক কথা বলতে চান? সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও খুব ভ্যালুয়েবল, সেটাও সমাজে অ্যাপ্রিসিয়েট করা হয়। অনেক স্কলার, অনেক প্রফেসর, অনেক রাইটার, অনেক পাবলিক স্পিকার যারা সিম্পল ন্যারেটিভ পছন্দ করে। আবার অন্যদিকে অনেক স্কলার, অনেক রাইটার, অনেক পাবলিক স্পিকার তারা কমপ্লেক্স ন্যারেটিভ পছন্দ করে, তারা কমপ্লেক্সিটির মাধ্যমে কথা বলতে বেশি পছন্দ করে। তো যখন আমরা অন্য মানুষের কথা বুঝতে পারছি না, তার মানে এই নয় সব সময় যে অ্যাকচুয়ালি সেই মানুষটা কথা বলতে পারে না বা সে গুছিয়ে কথা বলতে পারে না, বরং এটাও হতে পারে যে অ্যাকচুয়ালি আমরা অ্যাক্টিভলি লিসেনিং করছি না। কিন্তু ডে টু ডে লাইফে যদি এমনটা হয়, অন্য মানুষের কথা আমরা বুঝতে পারছি না বা আমরা অ্যাক্টিভ লিসেনিং করার পরেও বুঝতে পারছি না, তার মানে মোস্ট প্রবাবলি সেই মানুষটা সঠিকভাবে কথাটা গুছিয়ে বলতে পারে না। ওকে, তো আশা করি সমস্ত পয়েন্টসগুলোকে আমি কভার আপ করতে পেরেছি এবং স্টাইলিস্টিক সেন্সিবিলিটি বলতে কি বোঝায় সেটাকে যথেষ্টটা পরিমাণে এক্সপ্লেন করতে পেরেছি। এটার আরও অনেক টেকনিক্যাল বিষয় আছে। পলিটিশিয়ান একটা ডিফারেন্ট টাইপ অফ স্টাইলিস্টিক সেন্সিবিলিটি মেনটেন করে, যারা একাডেমিশিয়ান হয় তারা ডিফারেন্ট মেনটেন করে, যারা নর্মাল কর্পোরেট পাবলিক স্পিকার হয় বা মোটিভেশনাল স্পিকার হয়, যাদেরকে আমরা ইন্ডিয়ান ইউটিউবে অনেক দেখে থাকি, তারা ডিফারেন্ট স্টাইল মেনটেন করে, তারা সাধারণত স্টোরি টেলিং মেনটেন করে। যারা স্কলার হয় তারা মাল্টিপল থ্রেটনিং বা অনেক ন্যারেটিভস, কমপ্লেক্সিটি, টেকনিক্যাল ওয়ার্ডস, টার্মিনোলজিস, ডিফারেন্ট রেফারেন্স ইউজ করতে থাকে। ওকে, আর যারা পলিটিশিয়ান হয় তারা অন্য ধরনের ম্যানুপুলেটিভ টেকনিক ইউজ করে। এবারে আমরা চলে আসবো আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি প্র্যাকটিসেস। আপনি যদি আপনার কথাগুলোকে সঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে চান বিভিন্ন কনভারসেশনে, তাহলে আপনি কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন? সবার প্রথমে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কি লিসেনিং স্কিল, অ্যাক্টিভ লিসেনিং। আপনাকে এটা পুরোপুরি শিখে নিতে হবে। 2, আপনাকে কি করতে হবে কি মিমিকিং করা, অর্থাৎ যাদের ন্যারেটিভ বা যাদের কথা বলার স্টাইল আপনার ভালো লাগে তাদের ভিডিওস বা তাদের ফুটেজ, বা সেটা আপনার অফিসের কোনো বস হতে পারে, আপনার বাবা মা বা আপনার কোনো বন্ধু হতে পারে যে হয়তো গুছিয়ে কথা বলতে পারে, আপনার কলেজের কোনো প্রফেসর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাদের কথা বলার স্টাইলটা দেখার পর তাদেরকে দেখে ইমিটেট করা, তাদের মতো নকল করা। 1 মিনিট ভিডিও দেখলাম, তারপর সেটাকে নকল করা, মিমিকিং করা। ওকে, যেটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে যদি আপনি ভালোভাবে নিজের কথাগুলোকে বাইরের জগতের সামনে তুলে ধরতে চান। 3, সেটা হচ্ছে কি স্পিকিং, অর্থাৎ কথা বলা। আপনি যদি ভয় পান, যদি কথাই না বলেন, তাহলে আপনি কথা বলা শিখতে পারবেন না। হতে পারে আপনার কথাকে অন্যরা ক্রস করে দিচ্ছে, কেটে দিচ্ছে, বা আপনি কথা বলার স্পেস পাচ্ছেন না, বা আপনি যখন কথা বলেন আপনার কথাকে কেউ গুরুত্ব দেয় না, ইম্পর্টেন্স দেয় না, কিন্তু সেইটাই হচ্ছে আপনার ফিল্ড, ওইটাই হচ্ছে আপনার স্পেস যেখানে আপনার কথা বলাটা শুরু করতে হবে। এবং ওটার মধ্যে দিয়ে গিয়েই আপনি অ্যাকচুয়ালি সঠিকভাবে কথা বলা, সঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করা, এই জিনিসটা আপনি শিখতে পারবেন। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, কথা বলা, জিনিসটাকে এক্সপ্রেস করতে পারা। অবশ্যই কথা বলা মানে আমি অপ্রয়োজনীয় কথা বলার কথা বলছি না, তখনই কথা বলেন যখন আপনার কিছু বলার আছে। নিজের ভেতরে কিছু আবিষ্কার করুন, কিছু জিনিসকে জানুন, কিছু জিনিসকে এক্সপেরিয়েন্স করুন, তারপর সেগুলোকে আপনি শেয়ার করুন অন্য মানুষদের সাথে।
যদি আপনার কাছে কোনো ফিলোসফিক নলেজ হতে হবে, কোনো বিরাট একটা জ্ঞানের বিষয় হতে হবে এমনটা না, লাইফের নর্মাল এভরিডে স্টোরিজ শেয়ার করুন। ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল, বা আপনি আগের দিন একটা কোনো সিনেমা দেখলেন, বা বন্ধুদের সাথে কোনো একটা ক্যাফেতে গিয়েছিলেন, সেখানে গিয়ে কোনো একটা মজার ঘটনা ঘটেছে, বা আপনি কোনো একটা পিকনিকে গেছিলেন বা কোথাও বেড়াতে গেছিলেন, সেখানে কি ঘটনা ঘটেছে, ইভেন্টের মাধ্যমে কথা বলুন, ঘটনার মাধ্যমে কথা বলুন, সিচুয়েশন দিয়ে কথা বলুন, স্টোরিজের মাধ্যমে কথা বলুন। মানুষের সঙ্গে অনেক বেশি কানেক্ট করতে পারবেন। ইনকেস যদি আপনি কোনো